সবাইকে শুভ সকাল। আমরা যে লেকচারটি পড়ছিলাম সেদিন সেটি শেষ করতে পারিনি। সেটি ছিল লোডিং এন্ড শিডিউলিং, লেকচার 6 প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে। অত্যন্ত সহজ একটি লেকচার ছিল। সেটি রেস্ট পার্টটুকু আজকে শেষ করব। যেটি ছিল লোডিং এবং শিডিউলিং বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা প্লান্ট, কোনো মেশিন বা কোনো মেশিনারিজের প্রতি অ্যাসাইনকৃত যে কাজটি সেটিকে আমরা লোডিং বলছি। শিডিউলিং যেটি বলছে সেই লোডকৃত কাজ কবে সমাধান হবে সেই ডেটটাকে আমরা শিডিউলিং সাধারণত বলে থাকি। অবজেক্টিভস অফ শিডিউলিং অনেকগুলো রয়েছে। প্রথম কথা হচ্ছে ইন টাইম ডেলিভারি, ইটস ইম্পর্টেন্ট। বেনিফিটস অফ শিডিউলিং, রিজনস ফর শিডিউলিং। ওকে, যে অনেকগুলো কারণ দেখেছিলাম আমরা। মিনিমাম প্রোডাকশন কস্ট, মিনিমাম স্টোরেজ কস্ট, minimum stock investment, minimum cash outflow, minimum labor utilization, maximum plant utilization, customer satisfaction, operation turmoil. আর কিছু ছিল necessary for scheduling factors পর্যন্ত ছিলাম আমরা বোধহয়। external factor, customer demand, delivery date, stock goods. internal factors এর ভিতরে ছিল stock of finished production, enterprise, time interval, availability, machine and equipments, manpower, material, manufacturing facilities, ইত্যাদি। কম্পোনেন্টস এও বোধহয় পড়েছিলাম আমরা। কম্পোনেন্টস অফ শিডিউলিং, প্রিলিমিনারি টু ম্যানুফ্যাকচারিং, যেগুলো অনেকগুলো ছিল আমাদের। প্রথমে প্রিলিমিনারি ম্যানুফ্যাকচারিং টু যদি আমরা বলি, সেটি যেমন ক্রেডিট চেক পয়েন্ট, টাইম প্রিপেয়ারিং ফর প্রোডাকশন এন্ড অর্ডার বাই সেলস ডিপার্টমেন্ট, টাইম ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টাইম কনজিউমিং প্রোডাকশন প্ল্যানিং, procurement, time storage raw material, tolling time, processing cycle time, transit, এগুলো কি পড়েছিলাম? আচ্ছা, ঠিক মনে পড়ছে না, এটা আবার থেকে শুরু করি আমরা। আচ্ছা, যেটি ছিল আমাদের যে কম্পোনেন্টস অফ শিডিউলিং, শিডিউলিং এর কম্পোনেন্টস গুলি কি কি, তো সেগুলো আমরা দেখেছিলাম, একটুখানি মনে পড়ছে। সেটি হচ্ছে প্রিলিমিনারিজ টু ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং এর পূর্বে কিছু প্রিলিমিনারি রয়েছে, যেমন সেটা ক্রেডিট চেকিং পয়েন্ট, যে আমার ক্রেডিট ঠিকঠাক আছে কিনা, দিস ভেরি লিটল ফর ওয়েল এস্টাবলিশ কাস্টমার এন্ড কনজিউমার অনলাইন কোম্পানিজ, এভরিথিং ওকে অর নট। তুমি একটা প্রোডাকশনে যাবে, টাইমস ফর প্রিপেয়ারিং প্রোডাকশন অর্ডার বাই সেলস ডিপার্টমেন্ট, প্রোডাকশন অর্ডার সেলস ডিপার্টমেন্ট কর্তৃক তোমার তো বাইরের অর্ডার পেতে হবে, না হলে তো হবে না। So it consists of expressing the rewriting of the orders into production orders with the sum identifying number, shipping date, and authorizing manufacturing department process with production. Time for engineering department. তো প্রোডাকশন যখন আসবে, আসার পর এখন একটা ডিজাইন চলে আসলো তোমার ফ্যাক্টরিতে, তো সেটা হয়তো একটু জটিল ডিজাইন বা জটিল কোনো ইফেক্ট দেওয়া আছে, তাহলে সেটির জন্য তোমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এবং তাদের অ্যানালাইসিসের পরে তাদের তো টাইম লাগবে, তো দেন সেই টাইপটাও কিন্তু তোমার এখানে ইনক্লুড করতে হচ্ছে যখন তুমি কোনো শিডিউলিং এ যাচ্ছ। সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রিলিমিনারিজ টু ম্যানুফ্যাকচার। পূর্বে যে বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে বা যে বিষয়গুলো কনসিডার করে শিডিউলিং করতে হয়। সেকেন্ডলি আমরা যদি বলি টাইম কনজিউমিং প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং যে প্ল্যানিং করছে সেই প্ল্যানিংটারও কিন্তু টাইম দরকার হচ্ছে। বলা হচ্ছে the production control department is sold to the department shipping date by fitting the work into the current planning manufacturing schedule. To liberal the tight schedule should be avoided and practically difficult to predict the actual course events, but good experimentation will help the establishing various allowance to consume production planning, যে টাইমটা হচ্ছে procurement cycle time, procurement করতে যে সময়টা লাগবে, time for storage raw material, tolling time. Tolling টাইমটা কি বলা হচ্ছে, যে the delivery dates may be delayed due to the non availability of the tolling such as jigs, fixtures and other, এগুলোকে টোলিং টাইম। সেটা প্ল্যান্টের ইন্টারনাল যে কোনো বিষয় হতে পারে, সেটাকে আমরা টোলিং টাইম বলছি, যার কারণে আমাদের টুলস বা এই ধরনের ইকুইপমেন্টের কারণে যে দেরিটা হচ্ছে। প্রসেসিং সাইকেল টাইম ইন এ ফ্যাক্টরি, বিশেষ করে এটা ইম্পর্টেন্ট। The factory processing requirement planning and scheduling which should have given the shortest cycle time commensurate with existing load and most economic utilization of available equipment capacity. তো একটা প্রসেসিং সাইকেল টাইম বাংলাদেশে অনেক বেশি। আমরা যদি বলবো একই সাথে যে ট্রানজিট টাইম সেটিও বেশি। টাইম ফর স্টোরেজ এন্ড কম্পোনেন্টস অফ পার্টস, বলা হচ্ছে যে টাইম ফর স্টোরেজ কম্পোনেন্টস অফ পার্টস,
This will be the consider only if the parts are manufactured in advance schedule and must wait for the turn in the assembly or assembly into the storage. কতটুকু কোন রিকোয়ারমেন্টস পার্টস এর দরকার হলে কিনা সেটা স্টোরেজ আছে কিনা, ট্রানজিট টাইম যে টানা নেওয়া করতে কত সময় লাগবে, সাম অ্যাসেম্বলি টাইম বলা হচ্ছে দিস দ্য মোস্ট কেসেস ইট ওভারল্যাপ উইথ দ্য ফ্যাক্টরি প্রসেস। হয়ে গেছে বাট সেটা অ্যাসেম্বলিফিকেশন করতে বা সাজাতে যতটুকু সময় লাগে। ফাইনাল অ্যাসেম্বলি টেস্টিং এন্ড শিপিং টাইম বলা হচ্ছে যে ফাইনাল টেস্টিং টু দ্য অ্যাসেম্বলি ক্যান বি ক্যালকুলেটেড বাই টোটাল টাইম টেকেন বাই ইচ ইউনিট of the production testing. Most of the time units are inspected in groups and next time for beginning finish to time and include অর্থাৎ ফাইনাল অ্যাসেম্বলি যেটা বোঝাচ্ছে ফুল প্রসেসের জন্য ক্যালকুলেটেড টাইম কতটুকু লাগতেছে। এই যে বিষয়গুলো আমরা দেখলাম সেগুলি হচ্ছে যে আমাদের শিডিউলিং এর সময় চিন্তা করতে হবে, সেগুলোকে সেজন্য আমরা বলা হচ্ছে যে কম্পোনেন্টস অফ শিডিউলিং। তুমি যখন একজন প্রোডাকশন প্ল্যানিং অফিসার তখন যখন তুমি শিডিউলিং করছো ইউ হ্যাভ জানতে হবে, must to know about it. Okay, এরপরে আমরা যদি আসি শিডিউলিং প্রসিডিউর, শিডিউলিং প্রসিডিউরের ক্ষেত্রে কিভাবে সাধারণত শিডিউলিংটা করব। এখানে দেখো ফর ইন্টারমিডিয়েট প্রোডাকশন যে নিরবিচ্ছিন্ন প্রোডাকশন যেটা হচ্ছে সেটির জন্য যেটি বলা হচ্ছে যে শিডিউলিং উইথ অর্ডার। শিডিউলিং উইথ অর্ডার বলা হচ্ছে যে আমি কি ভুল বললাম নাকি, ইন্টারমিডিয়েট মানে কি? আচ্ছা দেখো scheduling with the order বলা হচ্ছে যে relative dates which is process each component and lot cell to be started and finish essential to determinants where fit in the others বলা হচ্ছে scheduling order to the relation with the orders stock manufacturing this will also depends upon the relative dates scheduling to machine অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা শিডিউলিং প্রত্যেকটা অর্ডার যেটা রয়েছে আমাদের বায়ার দিচ্ছে এবং অর্ডার রিলেশন টু দ্য আদার্স অর্ডার। এখন তো শুধু তোমার একটা বায়ার আছে, সেই বায়ারটাকে ম্যাক্সিমাম ফলো আপ দিলেই তো হচ্ছে না, আদার্স তাদের সাথে শিডিউলিং টু মেশিন, মেশিনেরও তো একটা সম্পর্ক রয়েছে, সবগুলা তো একবারে উঠানো যাবে না। সরি ইন্টারমিটেন্ট মানে যেটি হচ্ছে সেটি ভুল বলেছি আমি, সেটি হচ্ছে নিরবিচ্ছিন্ন না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন প্রোডাকশন। সেটির জন্য আমরা নিরবিচ্ছিন্ন প্রোডাকশন গুলো সাধারণত কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা এগুলোতে হয়ে থাকে। বিশেষ করে টেক্সটাইলের ক্ষেত্রে যেহেতু আমরা বলি যে অর্ডার টু অর্ডার নিয়ে আসা হয়, সেটি হচ্ছে আমরা বিচ্ছিন্নই বলবো, সেটা প্রত্যেকটা বায়ার রয়েছে, প্রত্যেকটা বায়ারের ইন্ডিভিজুয়াল অর্ডার রয়েছে, তাই সেই সমস্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্ডারের জন্য কিন্তু আমাদের শিডিউলিং করতে হচ্ছে ইন রিলেশন টু দা প্রত্যেকটা নিজেদের জন্য এবং তাদের পারস্পরিক জন্য, এবং প্রত্যেকটা মেশিন যেটি রয়েছে যে মেশিন শিডিউলিং টু মেশিন, মেশিনের সাথে তো সেটারও রয়েছে যে একসাথে হবে কিনা বা একসাথেই সবগুলো বলছে উইথ দ্য রিকোয়ার্ড কমপ্লিটেশন ডেট ফর এন ওয়ার্ডার a reference to a schedule or relative processing date will show when each process should be initiated, and reference to the machine load records will provide the nearest available date of starting. When all process all parts have been assigned a machine, scheduling is completed. তো যখন হলো তখন তো কমপ্লিটেড হবে যে হ্যাঁ এত মেশিনে এইটা, এই মেশিনে এইটা উঠবে, এই মেশিনে এইটা উঠবে। সো দিস ফর দ্য ইন্টারমিডিয়েট প্রোডাকশনের জন্য যেটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, বাট কন্টিনিউয়াস প্রোডাকশনের জন্য শিডিউলিংটা একটু আলাদা রকম হয়ে থাকে। সেটির পণ্যের মান বা পণ্যের রকম, যেমন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমরা এক এক বায়ারের এক এক কালার, এক এক ভ্যারাইটি, এক এক ক্রাইটেরিয়ার ফেব্রিক হয়ে থাকে। কন্টিনিউয়াস প্রোডাকশনটা কিরকম বলা হচ্ছে যে this is a scheduling is a simple problem but coordinate production with the sales, inventory, sales, costing, engineering and financial operation. The careful planning is essential. In case of single product continuous production variation, the production can be achieved by easily. In case of assembly product continuous production, scheduling problem increases. In practical weighing the limitation of equipment, manpower, materials ইত্যাদি ইত্যাদি। ফর কন্টিনিউয়াস প্রোডাকশনের জন্য আমরা চলে যাব মাস্টার শিডিউলিং এ। কন্টিনিউয়াস প্রোডাকশন সাধারণত এই ক্ষেত্রে হয় যে একই রকম পণ্য অথবা অল্প একটু ভ্যারাইটি নিয়ে বারবার উৎপন্ন করা হচ্ছে, এই ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস প্রোডাকশনে প্ল্যানিং এ যাই, প্রোডাকশনে যাই। সেটি হচ্ছে যে প্রথমত মাস্টার শিডিউলিং, তারপর আরো রয়েছে আমাদের মাস্টার শিডিউলিং ছাড়াও রয়েছে আমাদের আচ্ছা এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটি হচ্ছে মাস্টার শিডিউলিং ছাড়াও আমাদের শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম শিডিউলিং রয়েছিল। তো মাস্টার শিডিউলিং সাধারণত যেটা আমরা দেখছি ইনটিম যেটি কনস্ট্যান্ট কন্টিনিউয়াস প্রোডাকশন ক্ষেত্রে হয়, যেটি বলা হচ্ছে যে অনেক দিন ব্যাপী যে প্রোডাকশনটা চলবে এই ধরনের।
তাহলে এই সমস্ত প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের মেশিন বা এগুলোর কিন্তু একই ধরনের মেশিন হলেই হয় বা একই রকম একটা সেটআপ দিলেই সেটা কিন্তু চলতে থাকে। বলা হচ্ছে দিস ইজ দ্য অ্যাক্টিভিটি that determines the overall production for plan for the next several months. After forecasting, capacity planning and inventory analysis, production is commenced by master scheduling, determining productive capacity and finally results into the end products for the delivery of the customer. তো মনে করো কোকা কোলা কি হচ্ছে, একই রকম চলছে, সেটার প্রোডাকশন চলতে আছে, অর্থাৎ একই রেসিপিতে কিন্তু চলতে আছে। তো আলটিমেট ঘটনাটা কি হলো যে এটার যে রেসিপি, ওটার যে মেশিন, একই রকম মেশিন, এটা কন্টিনিউয়াসলি প্রোডাকশন হতেই হচ্ছে। বাট তোমার তো ইয়ের ক্ষেত্রে তো টেক্সটাইল ফ্যাক্টরির ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, যে তোমার কিন্তু এক একটা বাইরের এক একটা অর্ডার। অথবা মাস্টার শিডিউলের ক্ষেত্রে আরো যদি বলি, যারা একই রকম পণ্য উৎপন্ন করে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তাদের ক্ষেত্রে বা একই ধরনের পণ্য অনেকদিন ধরে উৎপন্ন করে, এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা মাস্টার শিডিউলিং করে থাকি। তোমার ফ্যাক্টরিতেও যদি একই বাইরের একই অর্ডার অনেক দিন থেকে চলে, অনেক থাকে না বড় বড় অর্ডার, তো সেটাও আমরা কন্টিনিউয়াস প্রোডাকশন বলতে পারি, সেটিকেও আমরা মাস্টার শিডিউলিং এর আন্ডারে নিতে পারি। যে 10 নাম্বার মেশিন, 10 নাম্বার মেশিনে আর কিছু উঠবে না, 10 নাম্বার মেশিনে এই সাদা কাপড় উঠবে আর নামবে, এটা একটা করে আসবে, উঠতেই থাকবে নামতেই থাকবে এত টন পর্যন্ত, সেটিকে আমরা মাস্টার শিডিউলিং বলতে পারি। দুইটা স্টেপ রয়েছে, টু স্টেপ প্রসেস মাস্টার শিডিউলিং এ। সেটি হচ্ছে যে সেলস ফোরকাস্ট এন্ড অর্ডার অলরেডি অন হ্যান্ড ইন ফার্স্ট ব্রোকেন ডাউন ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট শপ ল্যান্ডস। বলা হচ্ছে যে সেলস ফোরকাস্ট এন্ড অর্ডার অলরেডি অন হ্যান্ড at the first broken down into appropriate shop loads. প্রথমে যখন ফোরকাস্ট করা হয়, প্রিডিক্ট করা হয় কতগুলো কাজ আছে, সেই কাজগুলোর পরে আমরা বলছি যে অর্ডার অলরেডি হাতে পাবো, তখন সেটিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট শপে লোড ইয়ে করব। আরেকটি হচ্ছে যে শপ লোডস আর দেন কম্পেয়ার্ড উইথ দ্য ক্যাপাসিটি প্ল্যান। প্রথমে কি আমাদের অর্ডার আসতে হবে কতগুলো, তারপর সেটা কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা কোম্পানিকে দিব, তারপর সেই কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী সেটির প্ল্যানিংটা করব। এই দুটি কাজ করা হচ্ছে টু স্টেপ বলা হচ্ছে। শপস আর লোড, শপ লোডস আর দেন compared with the capacity plan and current shop information including the inventory facility etc. যেমন ভ্যাকসিন উৎপন্ন করা হবে, তাহলে ভ্যাকসিনের উৎপন্ন করার প্রথমে টেন্ডার আসা হবে, তো টেন্ডার মানে ভ্যাকসিন উৎপন্ন করা হবে, এই কাজটা প্রথমে পেতে হবে, তারপর কারা করবে বা অনুমতি, তারপর কারা করবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়, যেমন ইনসেপ্টা বা আর কে জানি পেয়েছে। তো যাই হোক, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু যদি দেখি তাহলে বোধহয় বোঝা যেতে পারে। সেটি হচ্ছে যে প্রিপেয়ার দ্য মাস্টার শিডিউলিং ওয়ার্কিং অন এ মিল মেশিনিং ফর এ মান্থ। এক মাসের জন্য প্ল্যানিং করতে বলছে। ফ্রম দ্য পাস্ট ডাটা ইট ইজ নোন দ্যাট মেশিন ওয়ার্কস 24 আওয়ার্স এ ডে। 20 ঘন্টা কাজ করে মেশিন এক দিনে। অ্যান্ড সো ম্যাক্সিমাম নাম্বার অফ মেশিন আওয়ার্স পার, আমরা 20টা কয়টা মেশিন আছে, মেশিন মান্থ ফ্রম দ্য পাস্ট। আচ্ছা, একটা মেশিন কয়টা কাজ করে, কতটুকু কাজ করবে, যদি একটা মেশিন দিনে 20 ঘন্টা কাজ করে ম্যাক্সিমাম, তাহলে সাধারণত আমরা ধরে থাকি 6 দিনে কাজ করা হয়, 7 দিন তো শুক্রবার একদিন বন্ধ থাকে, তাহলে 6 দিন যদি হয় তাহলে একটা মেশিন কাজ করবে সর্বোচ্চ সপ্তাহে 120 ঘন্টা। এটি হচ্ছে এই মেশিনটার ক্যাপাসিটি, বা এটিকে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং ক্যাপাসিটি বলি। এটা অনুসারে আমাদেরকে কিন্তু প্ল্যান করতে হবে। নাও scheduling is to be done in such a way that the maximum number of machine hours should not execute 120 per week. এমন ভাবে প্ল্যান করতে হবে যে ম্যাক্সিমাম মেশিন আওয়ার 120 ঘন্টা বেশি হবে না। হ্যাঁ, কারণ আমাদের লিমিটই তো 120 ঘন্টা। and should be follow minimum machine hours 6 ঘন্টা। তো এটা তো খুবই সহজ। তো মিনিমাম যদি 6 ঘন্টা হয় আর ম্যাক্সিমাম যদি, তো এটা আমরা যেটা করতে পারি, একটা দিনের ক্ষেত্রে যদি কম বেশি করতে পারি তাহলেও তো ঝামেলা হয়ে যাবে। দেখো, আমাদের বলছে যে আমাদের একটা মেশিন রয়েছে, সেটি 20 ঘন্টা কাজ করে প্রতিদিন, তাহলে সপ্তাহে এক সপ্তাহে কাজ করবে তার সে ম্যাক্সিমাম 120 ঘন্টা টোটাল, তাহলে তার ক্যাপাসিটি সপ্তাহে 120 ঘন্টা। এখন আমাদেরকে প্ল্যান করতে হবে যে মেশিন ঘন্টা এমন ভাবে 120 ঘন্টা এক উইকে পার না করে, হ্যাঁ করবে না, and should be minimum number 6 hours per day, should be minimum নাম্বার হচ্ছে 6 ঘন্টা প্রতিদিন। তাহলে এবার আমাদের প্ল্যান করতে বলছে, তাহলে তো যেভাবে আছে সেভাবেই, যে
সেটি সাধারণত 6 ঘন্টা যদি হয় 20 ঘন্টা থেকে আমরা এখানে নানাভাবে সাজাতে পারি পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে, যে আমি কোন দিন কতটুকু চলবে কাজ সেটির উপর বেস করে সাজাতে পারি। যেমন ফর এ মিলিং মেশিন যেটাই বলি না কেন, ম্যাক্সিমাম প্রোডাকশন 120 ঘন্টা আমরা জানি, মিল মিনিটস 6 ঘন্টা, আর সপ্তাহে 120 ঘন্টার বেশি হওয়া যাবে না। এখন এইখানে যে চয়েস তোমাদেরকে দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো চয়েস যে কোনো কম্বিনেশনে তুমি সাজাতে পারো, ক্যাপাসিটি প্ল্যানিং করতে পারো, কিন্তু কথা হচ্ছে তোমাকে দুটো শর্ত মেনে চলতে হবে। সেটি হচ্ছে 120 ঘন্টার বেশি হওয়া যাবে না সপ্তাহে, কারণ এটি তার ক্যাপাসিটি, এবং সেকেন্ডলি সেটি 6 ঘন্টার কম হওয়া যাবে না। তো 6 ঘন্টা এবং তার সাথে তুমি কিন্তু বেশিও করতে পারো, নো ম্যাটার। এখন এখানে দেখো একটা সিরিয়াল নাম্বার 1 2 3 দেওয়া আছে। আমরা কিভাবে সাজাতে পারি? জব নাম্বার 1 2 3 উইক টোটাল কত? 120 এর বেশি হওয়া যাবে না, সেটা ইয়ে করছে। দেখো উইক ফার্স্টে 30 50 20 টোটাল হচ্ছে 80 আর 20 100, প্রথম উইকে সে কাজ করছে। এটির আসলে কি বলবো, পরের সপ্তাহে সে 40 45 করতে পারে, পরে 25 15 করতে পারে, নাও করতে পারে, অর্থাৎ আবার সাজাতে পারে। অর্থাৎ প্রতি, এখানে যদি আমি এরকমটা দিতাম যে 40 45 হচ্ছে 85, এখানে আরো যদি অর্থাৎ 120 যদি এক্সিট করতো, এটা যদি দিতাম 60, তাহলে কি আমার এক উইকে 120 ঘন্টার বেশি চলে যাচ্ছে। তার মানে আমি কিন্তু এক উইকে 120 ঘন্টার বেশি কাজ করতে পারছি না। ঠিক আছে, তো আমি কিন্তু এরকমটাও করতে পারতাম। ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাকশন 6 ঘন্টা যদি হয়, তাহলে একটা উইকে মিনিমাম প্রোডাকশন কত হবে? 6 6 36 ঘন্টা। কত হবে? আমরা আবার একটু অঙ্কটা অপর পৃষ্ঠায় দেখি। বলা হচ্ছে মিনিমাম নাম্বার অফ মেশিন আওয়ার পার 6, মানে মিনিমাম পাওয়ার সে 6 মেশিন আওয়ার should be below minimum power. আবার বুঝি, not execute the per win and should be below minimum number of machine। আচ্ছা, তো মোটামুটি 6 ঘন্টা। সো মিনিমাম প্রোডাকশন পার আওয়ার আমরা যদি বলি প্রত্যেকটা একটা মেশিনের, তাহলে সেটি 6 এর নিচে হওয়া যাচ্ছে না। তো এইভাবে আমরা যে কোনোটাই সাজাতে পারি। এটি দুটো শর্ত মনে রাখলেই হচ্ছে। তো এখন তোমার কাছে দেওয়া হয়েছে তুমি যে কোনো প্ল্যান করতে পারো। For this chart, it is evident that the machine engaged first week 100 hours, অবশ্যই 120 এর নিচে আছে। সেকেন্ড উইক 85 hours, অবশ্যই 100 এর নিচে আছে, and more than 6, and the third week 636 এর বেশি, 40 hours, and fourth week no load machine and now there is no further job। তো এটি তো কোনো জব নাই, বা তুমি যদি এখানে অ্যাসাইন করতে চাও, তাহলে আমাদের সব সময় উদ্দেশ্য থাকবে কি? আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে ম্যাক্সিমামটা ইউটিলাইজ করা, ম্যাক্সিমামটা ইউটিলাইজ করা। তো এখন তোমাকে যদি এইভাবে করো, হ্যাঁ প্ল্যানিং তো তোমার হবে, কিন্তু আলটিমেট প্ল্যানিং কি? আলটিমেট প্ল্যানিংটা হচ্ছে, উদ্দেশ্যটাই হচ্ছে ম্যাক্সিমাম যে রিসোর্সটা আছে সেটিকে ব্যবহার করা। তাহলে আমরা নিশ্চয়ই 120 আওয়ার করে দিব, 120 আওয়ার করে দিয়ে যতটুকু থাকে বা যত সপ্তাহে শেষ হয় সেটি করব। বলা আছে if the new job take less 20 hours in processing, that the machine can be directly loaded either first week or second week or third week or fourth week। এটি সাধারণত নানাভাবে তোমাদের প্রভাবিত করে। মনে করো নতুন মেশিন আসছে বা নতুন লেবার আসছে, তো সেই ক্ষেত্রে কম বেশি লোড দিতে পারো, নো ম্যাটার। আচ্ছা, তাহলে এখানে এটা কিছুই না, এটি হচ্ছে একটি শর্ত দেওয়া আছে আর কাজ দেওয়া থাকবে, সে অনুসারে আমার প্ল্যানিংটা আমি করব। এটা যে কোনোটা হতে পারে, মিনিমাম আর ম্যাক্সিমামটা এর ভিতর। ওকে, ইনফরমেশন ফ্লো ফর মাস্টার শিডিউলিং। কিভাবে ইনফরমেশন ফ্লোটা আসে সেটি আমরা একটু দেখবো। সেটি আমরা যদি প্রথমে বলি, সেটি হচ্ছে সেলস ফরকাস্টিং। মানে হচ্ছে প্রথমে আমাদেরকে ফরকাস্ট করতে হবে যে কতগুলো বিক্রি হবে, এটি তো আমরা সাধারণত করে থাকি। এরপর আমরা কি করি, যে এগ্রিগেটেড লোড জেনারেশন এন্ড অ্যানালাইসিস, টোটাল কতটুকু লোড রয়েছে সেটি। এখন এই যে সেলস ফরকাস্টিংটা কোথা থেকে আসে? সেলস ফরকাস্টিংটা আসবে কাস্টমার ডিমান্ড থেকে, এটা তো আমরা জানি। বলা হচ্ছে সেল শিডিউল ইন অ্যাডভান্স, শিডিউল ডিউরিং, প্লেসমেন্ট অর্ডার এন্ড কম্বিনেশন বোথ, এগুলো সবগুলোই দিবে কাস্টমার। তো কাস্টমারের এই ডিমান্ড থেকে আমরা সেলস ফরকাস্টিং করব। সেলস ফরকাস্টিং করার পর আমরা আমাদের প্ল্যান্টে চলে যাব।
সেলস ফোরকাস্টিং করার পর যে লোডটা সেটি আমরা ক্যালকুলেট করতে পারবো, এগ্রিগেটেড লোড জেনারেশন এন্ড অ্যানালাইসিস টোটাল। তো এটি করবে কি ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন তো অবশ্যই লাগবে, সেটা সম্মিলিতভাবে আমাদের টোটাল যে লোড সেটি অ্যানালাইসিস করব। দেন স্টক এন্ড ইনভেন্টরি কি পরিমাণ আছে সেটি সহ অ্যানালাইসিস করতে হচ্ছে। এরপর আমরা চলে যাব মাস্টার শিডিউলিং, যে ক্যাপাসিটি প্ল্যানিং, আমার ফ্যাক্টরির প্ল্যান্টে মনে করে 120 কতটুকু রয়েছে, সেটার পরে কারেন্ট ইনফরমেশন সব লোড এন্ড লোড টাইমস, এটা প্রত্যেকটা মেশিনের যে এখন কি পরিমাণ আছে সেটির ইনফরমেশন, সব লোড এন্ড লোড টাইমস, কতক্ষণ ধরে চলবে প্রত্যেকটার এবং কত টাইমস লাগবে, সেটি সবকিছু মিলে আমরা মাস্টার শিডিউলিং করব। যে মনে করো তোমার দুটো মেশিন ব্যস্ত আছে, তাহলে দুটো মেশিনকে ছেড়ে দিয়ে তোমার বাকি প্ল্যানিংটা করতে হবে। মাস্টার শিডিউলিং একই রকম চলবে, ওই যে মনে করো যে 3, 5, 8 নাম্বার মেশিনে শুধু সাদাই চলবে। and throw the time schedule for the production and final product। এরপরে তো এটি হচ্ছে মোটামুটি মার্শাল ইনফরমেশন ফ্লো বলতে পারি। প্রথমে বায়ার ডিমান্ড দিবে, সেটির পরে ফোরকাস্টিং হবে, ফোরকাস্টিং এর পরে লোড ক্যালকুলেশন হবে, সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লাগবে, তারপরে সেটি স্টক ইনভেন্টরি কি পরিমাণ আছে সেটি থেকে আমরা মাস্টার শিডিউলিং এ চলে যাব। মাস্টার শিডিউলিং এ অবশ্যই ক্যাপাসিটি প্ল্যানিং লাগবে, কারণ একটা প্ল্যান্টের ক্যাপাসিটি প্ল্যানিং এর বাইরে গিয়ে সে কাজ করতে পারবে না, স্কোপও নাই, বরঞ্চ কমই হয়ে থাকে। 120 ঘন্টা যেটি বললাম, 120 ঘন্টা তো সে তার ক্যাপাসিটি থাকলেও 120 ঘন্টা সে করতে পারবে না। ওকে, তারপরে সেটিকে আমরা কি সেটির উপর বেস করে মাস্টার শিডিউলিং করছি। এই ছিল প্রসেস ফ্লো চার্ট ফর ইনফরমেশন ফ্লো চার্ট ফর মাস্টার শিডিউলিং এর জন্য। ওকে, অবজেক্টিভস অফ মাস্টার শিডিউলিং এর উদ্দেশ্যটা কি আমরা যদি বলি, সেটি হচ্ছে যে ইট প্রোভাইডস মিনস অফ keeping a running total of the manufacturing requirements. It facilitates the production manager to the plan advance for shifting necessary from one product to another for possible overall decrease। অর্থাৎ সকল কিছু কিন্তু বলছে শিডিউলিং করলে তোমার সব তুমি বুঝতে পারছো যে একই ধরনের লোক চলবে কিনা বা কি। It provides the required data calculating backlog and workload ahead of each machine। প্রত্যেকটা মেশিনের যে কতটুকু বাকি আছে, কতটুকু ওয়ার্কলোড থাকবে। It helps the master schedules the customer can supply it with a portable, sometimes certain definition of delivery after this order have been placed in master schedule। তো মনে করো কাস্টমার একবার নিছে, তখন সে ওই অর্ডারটাই আবার দেয়, তো তখন সেটি সাধারণত মাস্টার শিডিউলিং এ চলে যায়। তো মাস্টার শিডিউলিং এ যেগুলি উদ্দেশ্য বা অবজেক্টিভস গুলো আমরা জানলাম, যে একই ধরনের অর্ডার আমরা পাবো, রানিং টোটাল ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস, শিফটের নেসেসারি ইনফরমেশন, অল থিংস উই ক্যান নো। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ করা হচ্ছে ভেরি সিম্পল এন্ড আন্ডারস্ট্যান্ড মেথড। একই ধরনের একটা লেবারকে যদি একবার বলে দাও যে এইভাবে সাদা এভাবে স্কাউরিং করবা, এরকম 200 টন পর্যন্ত তুমি স্কাউরিং করতেই থাকবা। It provides overall picture and current production schedule. It can easily maintained by non-technical staff। যেহেতু একই রকম সেটা সেজন্য করা যায়। Making the maintenance and start in shape and in view of rush and order, certain percentage of total capacity can be reallocated। তো এটা দিয়ে রিঅ্যালোকেটেড করা যেতে পারে। ডিসঅ্যাডভান্টেজটা যে সেটি হচ্ছে প্রোভাইডস অনলি ওভারঅল পিকচার এন্ড ডিটেইল অপারেশন আর নট ইন্ডিকেটেড। ওভারঅল অবস্থাটা বোঝা যায়, বাট প্রত্যেকটা যে ডিটেইল সেটি বোঝা যায় না মাস্টার শিডিউলিং এর মাধ্যমে, যেহেতু একই রকম। বাট যখন আমরা ইন্টিমিটেন্ট শিডিউলিং বা শর্ট টার্ম শিডিউলিং এ যাব, তখন কিন্তু প্রত্যেকটা অপারেশনের, প্রত্যেকটা বাইরের, প্রত্যেকটা অর্ডারের এগেইনস্টে কিন্তু ইনফরমেশন থাকে। It does not provide a detailed information, so the system is application for a small plants। মনে করো যে একটা বিস্কুট ফ্যাক্টরি, একই রকম বিস্কুট বানাতে আছে প্রতিদিন, সেই ক্ষেত্রে হতে পারে। বাট যেখানে ভ্যারাইটি অফ অর্ডার, ভ্যারাইটি অফ, সেখানে কিন্তু এই ধরনের চলবে না। বা যেমন কোকের কোম্পানি, সে একই রকম প্রোডাক্ট যখন উৎপন্ন করবে তখন কিন্তু চলবে, বাট সে যখনই আরো ভ্যারাইটি নিয়ে আসবে তখন কিন্তু চলছে না। তো এই ছিল আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর রেস্ট পার্টটুকু, যেটি আমরা শেষ করলাম। তাহলে প্রথম থেকে যে লেকচারটি ছিল আমাদের খুবই একটা সহজ লেকচার, সেটি ছিল শিডিউলিং এন্ড লোডিং, যেটি ছিল প্রথমেই আমাদের লোডিং কি, অবজেক্টিভ কি, শিডিউলিং কি, অবজেক্টিভ শিডিউলিং, বেনিফিটস অফ শিডিউলিং, এগুলো আমরা দেখেছি। ইন্টারনাল ফ্যাক্টরস, কম্পোনেন্টস অফ শিডিউলিং, হ্যাঁ। তারপরে যেটি ছিল যে কন্টিনিউয়াস প্রোডাকশন এন্ড মাস্টার শিডিউলিং, এক্সাম্পল অফ মাস্টার শিডিউলিং, এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এভাবে ডিজাইন করতে পারি আমরা। পরীক্ষা তো এরকমই আমরা দিতে পারি, যে এখানে কিছু পয়েন্টস বা ডাটা দিয়ে দেওয়া হলো যে এবার এই ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরির 12টা মেশিন রয়েছে, 12টা মেশিনের ক্যাপাসিটি এত টন, এবার এই এক সপ্তাহে এতগুলো প্রোডাকশন করতে হবে, সেটির ক্যাপাসিটি প্ল্যানিং বা মাস্টার শিডিউলিংটা দেখাও।
সেটা যে কোনো মেশিন, যে কোনো কেজি বা যে কোনো হিসেবে হয়ে যেতে পারে, বাট শর্তগুলো খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে ইনফরমেশন ফ্লো চার্ট অফ 5টা শিডিউলিং এন্ড নেক্সট অবজেক্টিভস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে আজকে লেকচারটা এখানে শেষ হলো। তোমাদেরকে ধন্যবাদ।